রোহান মুখটা কাচুমাচু করে বলল, সরি, আসলে বুঝি আমি তোকে রোহান। ভালোবাসার মানুষকে বলা খুবই কঠিন। স্যারের বাসায় কী হয়েছে জানি না। আই থিঙ্ক রুহাতের কিছু হয়নি। শুনেছি রুহাতের বড় বোনের বিয়ে স্যারের ভাইয়ের সাথে, হয়তো সেসব নিয়ে। রোহান স্মিত হাসল, নেহালকে জড়িয়ে ধরল। নেহালও জড়িয়ে ধরল রোহানকে। তাদের ফ্রেন্ডশিপটা বেশ স্ট্রং। রোহান নেহালের বেশ গর্ব হয় তাদের ফ্রেন্ডশিপ নিয়ে। ফ্রেন্ডশিপ তো এমনই হওয়া উচিত। ভার্সিটি তো সবাই নেহাল রোহানের ফ্রেন্ডশিপ নিয়ে কথা বলে। রোহান নেহালকে ছেড়ে পাশের চেয়ারে বসলো। ভার্সিটির মাঠটা রঙিন আলোয় কেমন আলোকিত হয়ে আছে। রোহানকে একটা মনে করে পকেট থেকে ফোনটা বের করলো। স্ক্রিনটা অন করতেই ভেসে আসলো 9টা মিসড কল। নীতি করেছে ফোন। রোহানের তো যাবার কথা ছিল নীতিদের বাসায়। নীতিকে বলেছিল রান্না করতে। বেচারি হয়তো রান্না করে অপেক্ষা করছে। রোহান নীতির নম্বরটা বের করে ফোন করার জন্য উদ্যত হলো। সামনে কারো উপস্থিতি টের পেয়ে মাথা উঁচু করে তাকায়। নীতির বাবা দাঁড়িয়ে আছে হাতে ব্যাগ নিয়ে। রোহান ফোনটা পকেটে ঢুকিয়ে একগাল হেসে বলল, আরে স্যার আপনি? সাইফুল ইসলাম চেয়ার টেনে বসে বলল, আমি। তুই কি ভালো হবি না? নীতিকে রান্না করতে বলেছিস কেন? আমার পুতুলের মতো মেয়েটা সেই বিকেল থেকে রান্না করে তোদের আসার অপেক্ষায় বসেছিল। না পেরে আমায় খাবার দিয়ে পাঠিয়ে দিল। আশ্চর্য, আমার ওসলায় আপনার মেয়ের হাতের রান্না পাকপোক্ত হচ্ছে। কোথায় আমার থ্যাঙ্কস দিবেন তা না হতে বলছেন ভালো হতে। সে যাই হোক, খাবারগুলো বেড়ে দিন, অনেক ক্ষুধা পেয়েছে। সাইফুল ইসলাম চোখ বড় বড় করে তাকালো। রাগে কণ্ঠে বলে উঠল, হ্যালো এভরিওয়ান, মোস্টবেটের সাথে আমার এক্সপেরিয়েন্স সত্যি অনেক মজার, যা আমাকে নগদ পুরস্কার জেতার সুযোগ করে দিয়েছে। একটা খেলা সবচেয়ে এক্সাইটিং, তা হলো প্রিঙ্কো। খেলাটির পুরো ডিটেলস বলে আমি আপনাদের সারপ্রাইজ নষ্ট করতে চাচ্ছি না। ট্রাস্ট মি, এটি হবে আপনাদের জন্য একটা নতুন এক্সপেরিয়েন্স। আপনি যদি একজন গেম লাভার হন, মোস্টবেট দিচ্ছে এক্সাইটিং সব গেম অফার। মোস্টবেটই দিচ্ছে খেলায় খেলায় নগদ পুরস্কার জেতার সুযোগ। মোস্টবেটে রয়েছে বিকাশ, নগদ, রকেট, উপায় এবং অন্যান্য অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে দ্রুত ও সহজে আপনার টাকা ডিপোজিট ও উইথড্র করার সুযোগ। সাথে থাকছে দিনে 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন কাস্টমার কেয়ার সাপোর্ট। এই প্ল্যাটফর্মটি দিচ্ছে লাইভ স্ট্রিম ম্যাচ দেখার সুযোগ। নিচের দেওয়া আমার প্রোমো কোডটি ইউজ করে রেজিস্ট্রেশন ও আপনার প্রথম ডিপোজিটে পেয়ে যাচ্ছেন এক্সাইটিং ওয়েলকাম বোনাস আর 250টি ফ্রি স্পিন। ডোন্ট মিস দ্য অফার। বড় বড় করে তাকালো। রাগে কণ্ঠে বলে উঠল, হতচ্ছাড়া, খাবার যে বয়ে এই অবধি নিয়ে এসেছি এটাই তোদের কপাল। এখন যার যার মতো নিয়ে যা। এই আমি রাখলাম ব্যাগটা, প্লেট, পানির বোতল সব আছে। নেহাল বাবার থেকে ব্যাগটা নিয়ে প্লেট বের করে 3 জনের জন্য খাবার বাড়তে নিল। সাইফুল ইসলাম বারণ করে বলে, আমার জন্য বাড়িস না, আমি বাসায় গিয়ে খাবো, নীতি অপেক্ষা করছে। নেহাল নিজের আর রোহানের জন্য বাড়ালো। রোহান দিন দুনিয়া ভুলে খাবারে মনোযোগ দিল। নীতির হাতের রান্না রোহানের পছন্দের তালিকায় চলে গিয়েছে। রোহান খাবার খেয়ে একটা তৃপ্তির ঢেকুর তুলল। আঙুল চেটে বলল, স্যার আপনার মেয়েকে ভাবছি আমার বাসায় রান্নার জন্য রাখবো। আপনার কোনো আপত্তি নেই তো? সাইফুল ইসলাম রাগী চোখে তাকিয়ে বলল, ঝাঁটা চিনিস রে রোহ? তোর মামার টাকা কম নেই, বিদেশ থেকে লোক হায়ার করে রাখ। আমার মেয়ের ঠেকা পড়েনি। আশ্চর্য স্যার, ঝাঁটা কেন চিনতে বলছেন? সামনে একটা সুখবর আসতে চলেছে তোদের জন্য। নেহাল উৎসুক হয়ে জিজ্ঞাসা করল, কিসের সুখবর বাবা? সারপ্রাইজ। সারপ্রাইজে যখন দেবেন তাহলে বললেন কেন? সারাদিন রাত এখন যে চিন্তা হবে। রোহান বিরক্ত হয়ে বলল, তারপর উঠে চলে গেল। নেহাল কাজে মনোযোগ দিল। সাফায়াত বাসায় এসে এক্সট্রা চাবি দিয়ে দরজাটা খুলে ভেতরে ঢোকে। তড়িঘড়ি করে দৌড়ে নিচের রুমে ঢুকে দেখে রুয়াত শুয়ে আছে। সাদমানও পেছনে পেছনে আসে। সাফায়াত রুয়াতের দিকে এগিয়ে এসে বাহুতে ধাক্কা দিয়ে বলে, রুয়াত,
সাফায়াত চমকে ওঠে। রুয়াত শরীর আগুনের মতো গরম হয়ে আছে। সাফায়াত তড়িঘড়ি করে কপালে হাত রাখে। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। সাফায়াত রুয়াতের গাল আলতো করে থাপ্পড় দিয়ে রুয়াতকে ডাকতে থাকে। রুয়াত, হাই রুয়াত, শুনতে পাচ্ছ? সাদমান, ডক্টরকে ফোন করে বাসায় আসতে বল। সাফায়াত কথাটা বলে ড্রয়িং রুমে আসে। ছোট্ট বাটিতে জল আর কাপড়ের পট্টি নিয়ে রুমে ফিরে একটু জল দিয়ে রুয়াতের চোখে মুখে ছিটিয়ে দেয়। না, রুয়াত সারা শব্দ করছে না, সেন্সলেস হয়ে গেছে। সাফায়াত ভেজা পট্টি চেপে রুয়াতের কপালে রাখলো। 20 মিনিট যেতেই ডক্টর আসলো। রুয়াতকে দেখে একটা ইঞ্জেকশন পুশ করলো, কিছু মেডিসিনও লিখে দিল। সাদমান চলে গেল মেডিসিন আনতে। সাফায়াত ডক্টরের দিকে তাকিয়ে বলল, আঙ্কেল, রুয়াত উঠছে না কেন? জ্বরের তীব্রতা অনেক সাফায়াত, হঠাৎ করে জ্বর আসলো কি করে? আর ইঞ্জেকশন দেওয়ায় রুয়াতের জ্ঞান হয়তো মধ্যরাতে বা সকালে ফিরতে পারে। সকালে আমায় বলবে ফোন করে যে রুয়াতের অবস্থাটা কেমন। তবে চিন্তা করো না, তেমন ভয়াবহ কিছুই হবে না। জ্ঞান ফিরলে কিছু খাইয়ে ওষুধ খাইয়ে দিও। এখন আসছি। ডক্টর চলে গেল। সাফায়াত রুয়াতের মাথার কাছে রুয়াতের ডান হাত মুঠোয় নিয়ে রুয়াতের দিকে নির্নিমেষে তাকিয়ে রইল। বুকের বাপাসটায় কেমন অসহ্য ব্যথা করছে প্রিয়তমার এমন অবস্থা দেখে। হাসি খুশি মেয়েটা কেমন নিস্তব্ধ হয়ে পড়ে আছে বিছানায়। সাফায়াতের চোখ লাল হয়ে আসছে। সাফায়াত রুয়াতের হাতে পরপর কয়েকবার চুমু খেলো। বিড়বিড় করে বলল, তাড়াতাড়ি চোখ মেলে তাকাও রুয়াত। হ্যাঁ রুয়াত, আচ্ছা, এই রুয়াতকে আমার ভালো লাগছে না, দম বন্ধ হয়ে আসছে। শুনতে পারছো আমার কথা? তোমার সাফু তোমাকে বলছে তার কষ্ট হচ্ছে, আর তুমি এখনো চোখ বন্ধ করে আছো। জান, ওঠো না তাড়াতাড়ি, তোমার কণ্ঠস্বর শুনতে চাই। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেয়ে সাফায়াত পাশে তাকালো। সাদমান এসেছে। ওষুধগুলো টেবিলে রেখে বলল, একটু সময় লাগবে ব্রো, রোয়াতের জ্ঞান ফিরতে। খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও। সাফায়াত রুয়াতের দিকে দৃষ্টি রেখে বলল, গলা দিয়ে খাবার নামবে না আমার সাদমান, রেখে দে। রুয়াতের জ্ঞান ফিরুক আগে, আর তুই নিজের রুমে চলে যা। আমার ঘুম আসবে না ব্রো, আমিও না হয় ব্যালকনিতে থাকি। রোয়াতের জ্ঞান না ফিরা অবধি, জ্ঞান ফিরলেই চলে যাব। সাফায়াত কিছুই বলল না। সে রুয়াতের হাত গালে চেপে ধরে নির্নিমেষে তাকিয়ে রইল রুয়াতের মুখের দিকে, অপেক্ষা রুয়াতের জ্ঞান ফেরার। মধ্যরাত, বাহিরে বইছে তুমুল বাতাস। একটু আগে বিদ্যুৎও চলে গেছে এমন বাতাসের পূর্বাভাস পেয়ে। এই বাতাসের মধ্যে বেলকনিতে থাকা যাচ্ছিল না বলে সাদমান রুমের ভেতর চলে আসে ফোনের টর্চ জ্বালিয়ে। প্রথমে দৃষ্টি যায় বিছানায়। সাফায়াত রুয়াতের হাত জড়িয়ে শুয়ে আছে। সাদমান হালকা হেসে নিজের রুমে চলে যায়। ঘুম ঘুমও পাচ্ছে। সাদমান সাফায়াতের রুম থেকে চলে যেতে আকাশের বুক চিরে ঝড়ো বৃষ্টির আবির্ভাব হলো। সেই সাথে সশব্দে চমকাতে লাগলো বিদ্যুৎ। এ যেন এক প্রকার প্রলয় ঝঙ্কার। রুমের জানালা খোলা থাকায় পর্দাগুলো উড়ো উড়ি করছে। ছিটে ফোঁটা পানিও আসছে রুয়াতের শরীরে। কিঞ্চিত কেঁপে উঠল রুয়াত। পানির ছিটে আগের তুলনায় তীব্র হতে রুয়াত পিট পিট করে চোখ মেলে তাকালো। সর্বপ্রথম চোখ গেল সাফায়াতের দিকে। বিজলির ঝলকানির আলোয় থেকে থেকে সাফায়াতের মুখশ্রী স্পষ্ট হচ্ছে। পাশের ফ্লোরে বসে রুয়াতের হাত জড়িয়ে ধরে বিছানায় মাথা রেখে ঘুমিয়ে আছে। রুয়াতের ওষ্ঠের কোণে হাসি ফুটে উঠল। রুয়াতের উঠে বসতে নিলে মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করে, যার দরুন আর উঠতে পারে না। ঠাস করে বালিশের উপর শুয়ে পড়ে। সাফায়াত টান লাগায় ধাপ করে চোখ মেলে তাকায়। রুয়াত চোখ মুখ কুঁচকে মাথা দু হাত দিয়ে চেপে ধরে আছে। সাফায়াত হন্তদন্ত হয়ে ফ্লোর থেকে উঠে বিছানায় বসে। রুয়াতের গালে হাত রেখে অস্থির কণ্ঠে বলে, হোয়াট হ্যাপেন রুয়াত? কি হয়েছে? ব্যথা করছে কোথাও? খারাপ লাগছে? রুয়াত সাফায়াতের দিকে তাকালো। মাথা থেকে এক হাত সরিয়ে সাফায়াতের গালে রেখে শীতল কণ্ঠে বলল, অস্থির হবেন না সাফু, আমি ঠিক আছি, মাথাটা একটু ব্যথা করছে। সাফায়াত শান্ত হতে পারল না।
রুয়াতের মাথার বালিশটা টেনে খাটে খাড়াভাবে রেখে রুয়াতকে আধশোয়া করে শুইয়ে দিল। তারপর রুয়াতের 2 হাত সাফায়াত নিচের হাতের মুঠোয় নিয়ে নিল। বলল, জ্বর আসলো কি করে রুয়াত? জ্বরে তোমার কি অবস্থা হয়ে গিয়েছিল কোনো আইডিয়া আছে? জ্ঞান হারিয়ে অচেতন হয়ে পড়েছিলে বিছানায়। সাদওয়ান। সাফায়াত কথাটা আর সম্পূর্ণ করতে পারল না। রুয়াত তর্জনী আঙুল সাফায়াতের ওষ্ঠে রেখে বলল, ইস, খিদে পেয়েছে ভীষণ। সাফায়াত শান্ত চোখে রুয়াতের চোখের দিকে তাকিয়ে তারপর ঘাড় বেঁকিয়ে পাশে রাখা খাবারের প্লেটের দিকে তাকালো। আস্তে করে বিছানা থেকে নেমে ফোনের লাইট চালিয়ে খাবারটা রুয়াতের সামনে এনে বলল, নাও। রুয়াত ঘাড় ফিরিয়ে বলল, খাইয়ে দিন। সাফায়াত গ্লাস থেকে পানি নিয়ে হাত ধুয়ে রুয়াতের মুখে খাবার তুলে দিল। রুয়াত 1 লোকমা খাবার মুখে নিয়েই চোখ মুখ খিচে ফেলল। মুখের ভঙ্গিমা তেমনটাই রেখে বলল, এমন তিতো কেন খাবার? ছি, এই বাজে রান্নাটা কে করেছে? সাফায়াত 1 লোকমা খাবার নিচের মুখে তুলে নিল। না, খাবার তো তিতো না, যথেষ্ট সুস্বাদু খেতে। সাফায়াত ফের খাবার রুয়াতের মুখে তুলে দিতে নিলে রুয়াত মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে, খাবো না এই বাজে খাবার, টেস্টটা ভীষণ বাজে। প্লিজ একটা ডিম পোস্ট করে আনুন। শিওর? সাফায়াত এটো হাত ধুয়ে রান্নাঘরে আসলো। ফ্রিজ থেকে একটা ডিম বের করে পোচ করে রুমে আসলো। রুয়াত তখন বালিশে চোখ বুজে আছে। সাফায়াত ডিমের প্লেটটা রুয়াতের কোলে দিয়ে বলে, রুয়াত ডিম এনেছি, খেয়ে নাও। ওষুধও খাবার আছে। রুয়াত চোখ মেলে তাকালো। ডিমের প্লেটের দিকে তাকিয়ে বলল, শরীর এমন ক্লান্ত লাগতেছে কেন সাফু? শরীরে জ্বর তোমার, ভুলে গেলে? হঠাৎ জ্বর কেন আসলো? আমি কি বৃষ্টিতে ভিজছিলাম? জানি না, ডিমটা খাও। রুয়াত ডিম ছেড়ে 1 টুকরো মুখ দিয়ে চিবোতেই আবার সেই তিতো তিতো ভাব মুখের ভেতর। ডিম খাওয়ার ইচ্ছেটা মরে গেল। রুয়াত প্লেটটা সাফায়াতের দিকে বাড়িয়ে দিয়ে বলল, আপনি নিশ্চয়ই কিছু খাননি, এটা খেয়ে নিন। না, এটা তোমার জন্য এনেছি, তুমি খাও। না, খেতে ইচ্ছে করছে না, তিতো লাগছে ডিমটা। মুখের রুচি টাটা বাই বাই করে চলে গেছে। আপনি খান, আর হ্যাঁ, খেতে জোর করবেন না, তাহলে কিন্তু উল্টি এসে বিছানা ফ্লোর সব ভেসে যাবে। সাফায়াত জোর করল না। পানির গ্লাস সহকারে ঔষধ রুয়াতের হাতে দিয়ে বলল, খেয়ে নাও, বেটার ফিল পাবে। সেম সেম সাফু, শুভরাত্রি। সাফায়াত হেসে ফেলল। রাতের সকল আধার ছড়ছাপটাকে বিদায় দিয়ে পৃথিবীর বুক চিরে উদয় হলো এক ফালি সূর্যের আলোয়। সূর্যের আলোয় ঝলমল করছে চারিপাশ। বৃষ্টি হওয়ার ফলে কাদা হওয়া রাস্তাটার কাদা শুকাতে শুরু করেছে। গাছপালা ভেজা পাতা শুকিয়ে এখন মৃদু বাতাসে খেলা করছে। বাগানে এখনও কাদা থাকায় গায়ে হলুদের স্টেজটা সাফায়াতদের ছাদে বানানোর ব্যবস্থা করা হলো। সাদমান নিচের বিয়ের ডেকোরেশন সব নিচেই লোকজনদের বলে বলে দিচ্ছে। এই তো ভোরের দিকে সাদমানের বাবা মা খালা ফিরেছে। 7টা বাজতেই ডেকোরেশন এর লোকরাও চলে আসে। শারমিন বেগম বাড়ি ফিরে সোজা নিজের রুমে চলে গিয়েছিলেন। এখন 8:30 বাজে। রুম থেকে বের হয়ে দেখে তার ছেলে খাবার সার্ভ করছে। বেশ অবাক হলেন। চেয়ার টেনে বসতে সাদমানের মা বললেন, আপা বসো, আজ সাফায়াত নিজের হাতে ব্রেকফাস্ট বানিয়েছে। শারমিন বেগম প্লেট টেনে বলল, তুই রান্নাঘরে ঢুকেছিলি? সাফায়াত অন্য প্লেটে খাবার বেড়ে বলে, হ্যাঁ। কেন, রুয়াত কোথায়? ঘুমাচ্ছে। এত বেলা হয়ে গেলেও এখনো ঘুমোচ্ছে? ঠিক আছে তো শরীর? জ্বর এসেছে রুয়াতের, গতকাল সেন্সলেস হয়ে গিয়েছিল, ওষুধ খেয়েছে রাতে, সেজন্য এখনো ঘুমে। রুয়াত উঠলে তুমি একটু খাইয়ে দিও। কেন, তুই কোথাও যাচ্ছিস? ভার্সিটি যাচ্ছি, আজ প্রোগ্রাম আছে। বাসায় তো প্রোগ্রাম সাফু? আমার জানা মতে আজ তো কোনো প্রোগ্রাম নেই মা, গায়ে হলুদ তো কাল। শপিং তো করতে হবে তোদের, শুনেছি তোর আর রুয়াতের কেনাকাটা বাকি। সে আমি আসার পথে নিয়ে আসবো, এখন আসছি, তুমি রুয়াতের একটু খেয়াল রেখো। সাফায়াত চলে গেল। গাড়ি ড্রাইভ করে ভার্সিটি আসতেই 10টা বেজে গেল। পুরো ভার্সিটির মাঠ সাজানো, বাহির থেকে স্টলও বসেছে। সাফায়াত সোজা সাইফুল ইসলামের কক্ষে চলে গেলেন। কিছু আলাপ সালাপ করে কক্ষ থেকে বের হতেই দেখা হলো নেহালের সাথে। পাশে রোহানও আছে।
দুজনে সাফায়াতকে সালাম দিল। সাফায়াত সালামের জবাব দিল। সাফায়াত জিজ্ঞাসা করল, কোনো প্রবলেম হয়েছিল আমি চলে যাওয়ায় কাল? নেহাল জবাবে বলল, না স্যার, সমস্যা হয়নি। সাফায়াত চলে গেল। নেহাল রোহান ভেতরে ঢুকে চেয়ার টেনে বসল। সাইফুল ইসলাম আর চোখে তাকালেন, বললেন, এখানে কেন তোরা? রোহান শার্টের কলার ঠিক করে বলল, কাল থেকে তো অনেক খাটালেন, এখন আমাদের জন্য কিছু করেন। তোদের জন্য কি করতে হবে আবার? খাবারের ব্যবস্থা তো করাই আছে। খাবার তো আমার বাসায়ও আছে, আমাদের ট্যুরের ব্যবস্থা করুন। কিসের ট্যুর? কুয়াকাটা থেকে না ঘুরে আনলাম তোদের? আপনি ঘুরিয়ে এনেছেন, চাঁদা কত নিচ্ছেন মনে আছে? এখন একটা কথায় আমি নেহাল খাগড়াছড়ি বান্দরবান যেতে যাচ্ছি, আপনি তার বন্দোবস্ত করবেন। ওখানে গিয়ে কি করবি তোরা? বান্দরের সাথে লুডো খেলবো বান্দরবানে। বেয়াদব, যা এখান থেকে। বড় হওয়া আগে একা একা ঘোরার উপযুক্ত এখনো হসনি তোরা। বাবা হওয়ার পর উপযুক্ত হয়ে গেছি আমরা, তাই না? বিয়ে তো বিয়ে কর গিয়ে, তোর মামুকে বল পাত্রী দেখতে। পাত্রী সব ঠিকঠাক, এখন গিয়ে তুলে নিয়ে আসবো। দাওয়াত দিস আমাদের, ভাগিয়ে নিয়ে আসিস না। দাওয়াতের গ্যারান্টি দিতে পারছি না, আমাকে দিয়ে ভরসা নেই, না মানলে ভাগিয়ে আনতে পারি। তা বলছি কি, শুনুন, আমি প্রোগ্রামে থাকতে পারবো না। কেন রে, কোথায় যাবি? কিছু গেস্ট আসবে, তাদের রিসিভ করতে যাব। তো কি বাসায় পৌঁছে দিয়ে চলে আসবি এখানে? আমার থাকতে হবে কেন? আর কাজ করার জন্য লোক নেই, শুধু আমাকে খাটান। আমাকে যখন এতই খাটান, তাহলে ঘরের জামাই করে নিন। আফটারঅল আমি যথেষ্ট হ্যান্ডসাম রিচ ছেলে। চোখ পেছনে লাগিয়ে হাঁটা ধর বাপ। আমার কপালে এত মন্দ জোটাতে চাই না। তোর গেস্ট আসবে কখন? বিকেলে। ওদের সামলিয়ে তাড়াতাড়ি চলে আসিস। তুই থাকবি না, সাফায়াতও থাকবে না, সামলাবে কে? কেন স্যার, কেন থাকবে না? সাফায়াতদের বাড়িতে বিয়ে, তার উপর ওর বউ রুয়াত অসুস্থ। রোহান আগের মতো আর এখন অস্থির হলো না, শান্ত কণ্ঠে বলল, আচ্ছা, আমিও চেষ্টা করবো আসার। এখন কি আর কোনো কাজ আছে? থাকলে বলুন, করে দিই। কাজ নেই, যা আছে সব সন্ধ্যায়। এখন তাহলে ক্লাবে যাচ্ছি। রোহান নেহাল চলে গেল। সাফায়াত বিকেল অবধি ভার্সিটি থেকে তারপর শপিং মলে চলে আসলো। রুয়া তার নিচের জন্য ম্যাচিং করে শাড়ি, পাঞ্জাবি, শার্ট, থ্রি পিস নিয়ে নিল। বাড়ি ফিরতে ফিরতে সন্ধে। পুরো বাড়ি মরিচ বাতিতে ঝলমলে করছে। রুমে আসতেই দেখল রুয়াত কপালে হাত ঠেকিয়ে শুয়ে আছে। সাফায়াত প্যাকেটগুলো সোফায় রেখে এগিয়ে এসে বলল, এখন কেমন আছে শরীর? সাফায়াতের কণ্ঠ শুনে রুয়াত হাত সরালো কপাল থেকে। উত্তরে বলল, আগের থেকে বেটার। সকালের খাবার খাওনি কেন সম্পূর্ণ? মা ফোন করে সবটা বলেছে। তিতো লাগছিল, তবে দুপুরে কিন্তু খেয়েছি আগে থেকে ভালো। মা বলেনি সেটা? বলেছে। তোমার জন্য শপিং করে এনেছি, ম্যাচিং করে দেখবে? কাল সকালে দেখব, আপনি আগে ফ্রেশ হয়ে আসুন। সাফায়াত ওয়াশরুমে চলে গেল। রোহান বিকেলে তার খালা আর খালাতো বোনকে ধানমন্ডি থেকে নিয়ে আসে। কিসের জন্য এসেছে সেটা রোহান নিজেও জানে না। রোহান নিজের ফ্ল্যাটে তার খালা আর খালাতো বোনকে রেখে চলে আসতে নিলে খালাতো বোন সুমা রোহানের সাথে ভার্সিটি আসতে চায়। রোহান মানা করে না, সুমাকে সাথে করে নিয়ে আসে। ভার্সিটির মাঠটা রং বেরঙের আলোয় সজ্জিত। রোহান সুমাকে নিয়ে গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকে। সাইফুল ইসলাম রোহানকে খুঁজছিল, দেখা মাত্রই টেনে নিয়ে বলল, ফুল কোথায়? অতিথিরা তো চলে আসলো। রোহান পকেটে থেকে ফোন বের করে নেহালকে ফোন করে ফুলের কথা বলল। বলে দিয়েছি আসতেছে ফুল। আপনাদের অতিথি এত লেটুস কেন? আসার কথা তো ছিল 5টায়, এখন বাজে 6টা। আসলে তুই নিজেই জিজ্ঞেস করিস। আফটার অল তোর মামুরই তো বন্ধু। আচ্ছা, এখন আসি, একটু ঘুরতে তো দিন। আসতে না আসতে শুধু কাজের জন্য টেনে নিয়ে আসেন, আর ডাকবেন না। নিজের ছেলেকে খাটান এখন। রোহান চলে আসলো, সোমাকে নিয়ে স্টলে ঘুরতে লাগলো। নেহাল একটু আগেই নীতিকে নিয়ে এসেছে। নীতি বসেছিল চেয়ারে, তার সামনে দিয়েই রোহান চলে গেল, অথচ তাকালো না। নীতি ঘাড় বেঁকিয়ে দেখল রোহানের সাথে অতি পরিচিত এক মুখ। একবার দেখেছিল এই মেয়ের ছবি রোহানের ফোনে নীতি। রোহান বেশ প্রশংসা করেছিল এই মেয়ের। মেয়েটা মেডিকেল পড়ছে। নীতি পকেট থেকে ফোন বের করে রোহানকে ফোন করলো। আশ্চর্য, ফোন রিসিভ হচ্ছে না। নীতির রাগ হলো।
ইচ্ছে করলো উঠে গিয়ে বলতে, ফোনটা কেন রিসিভ করছেন না? হাতেই তো আছে ফোনটা। কিন্তু নীতি সামলে নিল নিজেকে। ঘাড় সোজা করে কপালে এক আঙুল দিয়ে স্লাইড করতে লাগলো। কোথা থেকে নেহাল আসলো দৌড়ে, নীতির পাশে বসে বলল, কিছু লাগবে তোর? নীতি ভাইয়ের দিকে তাকিয়ে বলল, না, কেন? রোহান বলল তুই ফোন করেছিলি, সেজন্য আসলাম। নীতি দীর্ঘশ্বাস ফেলল, বলল, আমাকে বাসায় দিয়ে আসবা? মাথা ব্যথা করছে বক্সের আওয়াজে। নেহাল অবাক হয়ে বলল, আসলি তো একটু আগে, এখনই চলে যাবি? হুশ আসলেই দম বন্ধ লাগছে, এত মানুষের ভিড়ে একটু একাকিত্বে থাকতে চাই। আচ্ছা চল। নেহাল নীতিকে নিয়ে চলে আসলো। আসার আগে নীতি রোহানের দিকে তাকাতে ভুলল না। সেই মেয়েকে নিয়ে ফুচকা খাচ্ছে হেসে হেসে। কই, তার সাথে তো কখনো হেসে কথা বলে না। মেয়েটাকে খুব স্পেশাল রোহানের কাছে। গায়ে হলুদের শাড়ি পরে স্টেজে বসে আছে রজনী। একটু আগে সাফায়াত রুয়াত এসেছে। সাদমানের গায়ে হলুদ শেষ হয়েছে। রুয়াতের শরীরে এখনো হালকা জ্বর আছে। সাফায়াত রুয়াতকে ধরে নিয়ে স্টেজে আসলো। রজনী তাকালো বোনের দিকে। রুয়াত হাসলো।